তাহলে এখন আমরা করব 10d। 10d এর অঙ্কগুলো করার জন্য আমাদের জানতে হবে আংশিক ভগ্নাংশে রূপান্তর, কিভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হয়। আচ্ছা, 9 10 এ উচ্চতর গণিতে পড়েছো, মনে আছে? জি স্যার। মনে নেই? তাছাড়া মনে আছে না? তারপরে তোমাদের দ্বিপদী বিস্তৃতিতে করাইছিলাম। জি স্যার। দ্বিপদী বিস্তৃতিতে আংশিক ভগ্নাংশে রূপান্তরকরণ করা লাগছিল না? হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমি কয়েকটা সূত্র লিখি, এই সূত্রগুলো বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c আছে x। আচ্ছা, তো যদি এখানে আমরা প্রকৃত অপ্রকৃতটা কিভাবে করে আইডেন্টিফাই করব? দেখো এখানে x এর পাওয়ার সর্বোচ্চ কত আছে? 2। আর নিচে গুণ করে দিলে x এর পাওয়ার সর্বোচ্চ কত পাবো? 3। তাহলে এই যে চলকের পাওয়ার উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3, তাহলে 2/3 প্রকৃত না অপ্রকৃত? প্রকৃত। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে। আচ্ছা, এবার উপরে দেখো কত হচ্ছে? x স্কয়ার, আর নিচে কত হচ্ছে দেখো তো? x কিউব, মানে উপরে 2 নিচে কত 3, এটাও তাহলে প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এখানে দেখো তো স্যার নিচে x কিউব কি করে? না, উপরে তো x স্কয়ার আর নিচে x উপরে কিউব, স্যার নিচে কি হবে? উপরে 2 নিচে 3, এই যে এটাকে ভেঙে লিখলে x স্কয়ার হবে না? ও না, সরি, এটাই স্যার উপরেও তো কিউব। শুধু স্কয়ারই থাকবে। উপরে উপরে না, উপরে x স্কয়ার নিচে x স্কয়ার প্লাস হয়। প্লাস দুইটাই তো x স্কয়ার। হ্যাঁ, এটাও কিউব ওই দেন। পাগল গুণ না গুণ প্লাস হবে। এখানে ভুল করেছি, এটা প্লাস না, এটা গুণ। সবগুলা গুণ আছে না নিচে দেখো? জি স্যার জি স্যার। আচ্ছা, দেখো নিচে কি আছে? x কিউব, উপরে কত আছে? x x স্কয়ার, তার মানে এটাও প্রকৃত ভগ্নাংশ। হুম এবার এটা দেখো, এটাও প্রকৃত। জি স্যার। এটা দেখো তো, এটা তো এটা কিন্তু প্রকৃত না, উপরে 2 নিচেও 2। হুম এবার এটা দেখো তো, উপরে অপ্রকৃত। অপ্রকৃত। বুঝতে পারছি? তাহলে নিচে দুইটা লিখেছি আমরা অপ্রকৃত ভগ্নাংশ, আর উপরে তিনটা লিখেছি প্রকৃত ভগ্নাংশ। তার মানে স্যার দুইটা সমান হলেও অপ্রকৃত। হ্যাঁ, দুইটা সমান হলো অপ্রকৃত, অর্থাৎ পূর্ণ অংশ পাচ্ছ। তো এই দুইটার মধ্যে আবার পার্থক্য আছে, বলছি পরে পার্থক্যগুলো। দেখো এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? তাহলে হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, পূর্ণ অংশ থাকছে না, শুধু ভগ্নাংশ থাকতেছে। আর এই যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে একটা পূর্ণ অংশ থাকবে, আবার ভগ্নাংশ থাকবে, এরকম না? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে দেখো যে নিচে যেটা রয়েছে সেটা থেকে কতগুলো উৎপাদক বের করে নিয়ে যাওয়া যায়। উৎপাদক কতগুলো বের করে নিয়ে আসা যায়। তাহলে এখান থেকে উৎপাদক 3টা বের হয়ে আছে। জি স্যার। তাহলে আমরা a বাই লিখব x - l প্লাস b বাই x - m প্লাস c বাই x - n হয়েছে। এভাবে সাজাবো। আচ্ছা, এখন এখানে দেখো নিচের অংশটা যেটা উৎপাদক রয়েছে, এখান থেকে 3টা উৎপাদক বের করে নিয়ে আসা যায়। x - m একটা উৎপাদক, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, নজরুল ভাইকে তালিম মার্কায় ভোট দিয়ে। আচ্ছা দেখো এখান থেকে উৎপাদক বের হচ্ছে একটা x - m, একটা x - l, একটা x - l স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখান থেকে 3টা উৎপাদক পাচ্ছি, 3 বার লিখব। একবার x মাইনাস কি লিখেছি m প্লাস b বাই x - l প্লাস c বাই x - l তার কি স্কয়ার। বুঝছি তো? জি স্যার। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে উৎপাদক কিন্তু দুটাই। তাহলে a বাই x প্লাস m লিখেছি প্লাস b বাই x স্কয়ার প্লাস l লিখেছি। ঠিক আছে এই পর্যন্ত? এখন দেখো এখানে যেটা ছিল পাওয়ার কত ছিল 1, হুম তার মানে এখানে কোনো কিছু নাই, মানে এখানে আছে x পাওয়ার 0। তাহলে এখানে 1 থাকলে এখানে কত থাকছে? 0। দেখো এখানে 1 ছিল, এখানে কত ছিল? 0। তার মানে এখানে 1 ছিল, এখানে কি x পাওয়ার 0। কিন্তু এখানে কত আছে? 2 আছে, তাহলে এখানে x থাকবে জি স্যার। প্লাস c x পাওয়ার 0 থাকবে, হুম কিন্তু আমরা এটা লিখি না। জি স্যার বুঝছি। কি ঠিক আছে? আচ্ছা, এখন এই অঙ্কটা স্যার ওই উপরের লাস্টেরটাই সেকেন্ড নাম্বারে এটা না সেকেন্ড এটা হ্যাঁ বলো। এখানে না, এটা ক্ষেত্রে হবে না, শুধু তোমার নিচেরটা দেখতে হবে, এই যে x এর পাওয়ারটা দেখতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ এই যে পাওয়ার পুরোটাই রয়েছে এটা না, শুধু ভিতরে থাকলে এরকম, বাইরেটার জন্য না। এখন তোমরা বলতে পারো যে এটাকে ভেঙে লিখলে তো এরকম আসবেই, কিন্তু ভেঙে তো লেখা যাবে না। আচ্ছা, এবার দেখো এখানে উপরে কত পাওয়ার 2, নিচে কত 2, সমান সমান হয়ে গেছে না? তাহলে তুমি একটা লিখবা 1 প্লাস বাকিটা আগের মতো। কয়টা টার্ম আছে? দুইটা। দেখো x - l
প্লাস x মাইনাস কত m, উপরে লেখো a, এখানে কত লেখো b। বুঝছি? জি স্যার। আচ্ছা এবার এই অঙ্কটার জন্য দেখো উপরে কত আছে 3 আর নিচে কত আছে 2, তাহলে x কিউব কে x স্কয়ার দিয়ে ভাগ করলে কত আসতো X x আসতো না, তাহলে এখানে থাকবে ax, তারপরে হচ্ছে b, তারপরে বাকিগুলো ভগ্নাংশ শুরু হবে। কয়টা আছে এখানে ভগ্নাংশ দেখো দুইটা, একটা x l আর একটা x l কি হোল স্কয়ার, তাহলে উপরে এখানে লেখো c, এখানে লেখো d। বুঝতে পারছো? এখানে তুমি a লিখতে পারো, অসুবিধা নাই, এর মান 1 এ আসবে। ঘাত দেখে করবো তাই? হ্যাঁ ঘাত দেখেই করতে হবে। তাহলে এখানে আমরা a লিখতে পারি, কিন্তু পাওয়ারটা দুটো সমান ছিল না, সমান যদি থাকে তাহলে আমরা a না লিখে ডাইরেক্ট এখানে 1 ও লিখতে পারি, কারণ এখানে অ্যানসার 1 আসবে। যদি a লেখো তাহলে a এর মান এখানে 1 আসবে। স্যার bx c এর কারণটা আবার একটু বলুন। কোনটা? এটা। আচ্ছা এখন দেখো এই যে হরের অংশে কি রয়েছে x স্কয়ার, তাহলে এখানে পাওয়ার কত আছে 2, তাহলে এর থেকে এক পাওয়ার কম লিখতে হবে, কত লাগবে তাহলে? তারপরে cx 0, অর্থাৎ উপরে যা থাকবে এখানে একদম 0 পর্যন্ত আসবে। যদি উপরে এখানে ax কিউব হইতো তাহলে bx স্কয়ার cx প্লাস d হইতো, অর্থাৎ এরকম যদি থাকে দেখো x পাওয়ার 4 প্লাস 1 এরকম আছে, তাহলে এখানে কি লাগবে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ধরার সময় এভাবে করে আমরা ধরে নিব। জি স্যার বুঝছি। আচ্ছা এখন a b c এই মানগুলো জানতে হবে না? তো এই মানগুলো জানার জন্য আমরা একটা কভার আপ রুলস ব্যবহার করতে পারবো, মনে আছে? কভার আপ রুলস দ্বিপদী বিস্তৃতি করার সময় করেছিলাম, মনে নেই? না। আচ্ছা কিভাবে করছিলাম দেখো, এই যে a এর মান বের করার সময় এই যে এই অংশটুকু যদি 0 ধরি তাহলে x এর মান কত হয় ও হ্যাঁ তাই তো। l, ওই x এর মান l এইখানে পুরোটাতে বসিয়ে দিব। হুম তাহলে বসিয়ে দিলে যে মানটা পাবো ওটাই হচ্ছে a এর মান, কিন্তু এই অংশটাতে বসানো যাবে না, কারণ এটা তো 0 ধরেছো, ওটা যদি 0 ধরো তাহলে তো অসংখ্যায়িত হয়ে যাবে, ওইটা বাদ রেখে বাকিটাতে বসাতে হবে। স্যার বুঝছো? এটা না ওই টাইপের হয় যে যেটা ধরতেছি সেটা দিয়ে উপর নিচে গুণ করে দিলে কাটাকাটি হয়ে যায়। ওইটা তো ডিটেইলস রুলস, ও আচ্ছা। এটা শর্ট ঠিক আছে, শর্টকাট কভার আপ রুলস। হ্যাঁ, হ্যাঁ, যখন তুমি b এর মানটা বের করছো এটা কি ধরবা 0, তাহলে x এর মান কত m, এখানে যেখানে যেখানে x আছে সেখানে m বসাবো, শুধু এই অংশটা ব্যতীত, এই যে x m এটা ব্যতীত ওই জায়গায় যদি বসিয়ে দাও তাহলে 0 হয়ে যাবে, m m 0, ওখানে বসানো যাবে না, মানে কিছুই বসবে না। তাহলে স্যার ওই অংশটুকু রাখবো না? না ওটা থাকবেই না, এই অংশগুলো থাকবে না, বাকি অংশগুলোতে x বসাবা, যেটা পাবা সেটাই b এর মান। জি স্যার। আচ্ছা তাহলে এই c এর মান বের করার সময় এটা বসাবো, তাহলে এইভাবে তুমি এই ভগ্নাংশগুলো পাবা, তাই না? এই যে এটা পাবা এটা পাবা, কিন্তু এগুলো পাবা না। তাহলে এগুলো পাওয়ার জন্য তোমার কি করতে হবে, তখন হচ্ছে সহগ সমীকৃতকরণ। তাহলে এখানে হরের অংশে কোনটা রয়েছে এটা না, এটা দ্বারা বাম পাশ এবং ডান পাশ দুটাতে যদি গুণ করি তাহলে এই পাশে সূত্র ফেলে দিয়ে এটার মতো করে সাজাবো ax স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ x স্কয়ার গুলো কমন নেব, x গুলো কমন নেব, কনস্ট্যান্ট গুলো কমন নেব একসাথে, তারপর উভয় পাশে x স্কয়ারের সহগ সমীকৃত করব, x এর সহগ সমান ধরব, c কনস্ট্যান্ট গুলোর সহগ সমান ধরব, তারপর সমাধান করে তোমার a b c বের করতে হবে। তো মোটামুটি বুঝতে পারছো? আচ্ছা আমরা কয়েকটা উদাহরণ দেখি। দেখো উদাহরণ 1, x dx আমি কি বলবো x minus 1 স্যারের সাথে কথা x স্কয়ার প্লাস 1। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটা আগে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তারপর অঙ্ক করব, তাই তো? তাহলে দেখো এই অংশটুকু আমি লিখছি x বাই কত আছে x minus 1 into x স্কয়ার প্লাস 1। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, যে a বাই x minus 1 প্লাস b, এখানে x স্কয়ার প্লাস 1 আছে তাই না, তাহলে কি লিখবো bx প্লাস c হয়েছে। আচ্ছা এখন এটা সমাধান করার জন্য x ইকুয়াল টু কি লিখতে পারবো, যে a ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস bx প্লাস c ইনটু x মাইনাস 1। স্যার ওই চিহ্নটা অর্থাৎ কি বলে স্যার? তিন এটাকে বলে সমতুল চিহ্ন, ইকুইভ্যালেন্ট। আচ্ছা তাহলে এই যে হরের যে জায়গায় হরে যে টার্মটা রয়েছে সেটা দ্বারা ওই পাশে কি করব, গুণ করব। আচ্ছা এখন x ইকুয়াল সূত্র ফেলে দিয়ে সবগুলো গুণ করব, করে দেবো বাকিটা না স্যার। গুণ করে নিয়ে x এর সহগ সমান ধরবা। স্যার কখন তিনটা চিহ্ন দেওয়া বাদ হয়ে যাবে? কখন তিনটা চিহ্ন বাদ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তুমি এই যে ইকুইভ্যালেন্ট রাখবা, এখান থেকে সহগ সমীকরণ করবা সেই পর্যন্ত থাকবে চিহ্নটা। যখন সহগ সমীকরণ করার পর মান বের করবা এর মান তখন সমান চিহ্ন দিবা। স্যার এই চিহ্ন কেন দিই? সমান দিলে কি হতো? এই চিহ্ন সমান দিলে ভুল হয় না, তবে সমতুল আর সমান জিনিসটা কিন্তু এক না।
বুঝতে পারছো? সমতুল আর সমান এক না, এটা বুঝতে পারছো? আবার একদিক থেকে এক অর্থ একই বোঝায়, মূল্য একই, কিন্তু জিনিসটা এক না। মানে সব যেমন মনে করো যে আগে যেমন অর্থের প্রচলন ছিল না, টাকার মূল্য টাকা ছিল না, তখন মানুষ লেনদেন করতো কিভাবে? কেউ চাল দিত আর গম নিয়ে আসতো। তাহলে 1 কেজি গম দিলে 1 কেজি চাল দেবে এমন তো না, সব জিনিসের তো দাম আর সমান হয় না। তাহলে দেখা যাচ্ছে যে চালের চাহিদা বেশি, গমের চাহিদা কম, কিন্তু গম অ্যাভেলেবেল রয়েছে। তাহলে 1 কেজি চাল এর পরিবর্তে 2 কেজি গম। যদি 1 কেজি চাল কেউ দেয় তাহলে সে 2 কেজি গম পাবে। অর্থাৎ কেউ যদি 1 কেজি চাল নিতে চায় তাহলে 2 কেজি কম দিতে হবে তাকে। বুঝতে পারছো? তার মানে দেখো, এই দিক দিয়ে যদি বুঝতে না পারো তাহলে ছাগল আর গরুর কথা কল্পনা করো। তাহলে একটা ছাগল আর একটা গরু, এভাবে করে হচ্ছে না কিন্তু। অর্থাৎ 3টা ছাগল দিলে একটা গরু পাওয়া যাবে। তার মানে একটা গরু সমান 3টা ছাগল, আমরা তো বলতে পারি, কিন্তু এটা সমান না। অর্থাৎ সমতুল, একটা গরুর সমতুল হচ্ছে 3টা ছাগল। জি স্যার। এবার বুঝতে পারছো সমতল জিনিসটা কি? মানে মূল্য একই, দুইটারই মূল্য একই, কিন্তু আসলে দুইটা এক জিনিস না। বুঝেছো এবার সমতল কি? এই তো। আচ্ছা, এটা আরো ভালো বুঝতে পারবা যখন তোমরা কেমিস্ট্রি পড়েছো, যে দ্রবণ ছিল 0.5 মোলার, 250 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, ওটা সমতুল তুমি অন্য একটা দ্রবণ নিচ্ছ 1 মোলার করে নিচ্ছ, জি স্যার। তো দুইটা দ্রবণ কি এক হলো? না। কিন্তু দুইটার কাজ কি একই না? এই তো। ওই জন্য ওখানে আমরা কি লিখবো? ওখানে কিন্তু এই 3টা চিহ্ন দিতে হবে। আচ্ছা, তাহলে এটা পারবা এখন করতে? তাহলে তো এই অনুষ্ঠানেই তোমাদের বাড়ির কাজ পুরোটাই হ্যাঁ অল্প আছে সবগুলো একই অঙ্ক। হ্যাঁ, অর্থাৎ ওই যে 5টা প্রথমে লিখলাম, ওই 5টা যদি বুঝো আর ক্যালকুলেশন করতে পারো সবগুলো একই। এটা